হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে হচ্ছে আমাদের আইসিডিএস পরীক্ষার যে 2024 এই নেক্সট মান্থে যে আইসিডিএস পরীক্ষাটা হতে চলেছে প্রায়। তো সেই আইসিডিএস এর পরীক্ষার আমরা প্রিপারেশন নিচ্ছি। আহ, সেখানে আমরা লাইফ সায়েন্সের যে পার্টটা সেটা পুষ্টি ও স্বাস্থ্য, এই টপিকটার উপর মেনলি আমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছি। বাদ বাকি অন্যান্য পার্টগুলো তোমরা অন্য জায়গা থেকে সমস্ত ক্লাসগুলো দেখে নেবে। তো আমি মেনলি এই পুষ্টি ও স্বাস্থ্য মানে মেনলি লাইফ সায়েন্সের পার্টটুকুই তোমাদের ক্লাস দিচ্ছি, প্রোভাইড করছি। ঠিক আছে? আর এই পুষ্টি এবং স্বাস্থ্যতে আমরা টোটাল 6টা ভিডিও দেবো এবং 6টা ভিডিওর মধ্যে এই পুষ্টি এবং স্বাস্থ্যর সমস্ত টপিকটাই ক্লিয়ার করব। ঠিক আছে? এবং এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, এইটুকু 100% শিওর। তো চলো তাহলে আজকে আমরা শুরু করি। তো আমরা আগের দিন প্রথম ক্লাসটা করেছি, আজকে তার সেকেন্ড ক্লাস, পার্ট 2। আচ্ছা, এখানে আমরা কি কি পড়বো তাহলে সেই জিনিসটা দেখে নিই। আজকে আমরা পড়বো বিভিন্ন যে মিনারেলস আছে, যেগুলো আমাদের খাবারের সাথে বা অন্যান্যভাবে আমাদের দেহে প্রবেশ করে থাকে। সেই মিনারেলগুলো দিয়ে কি কি রোগ হয়, মিনারেলের অভাবে কি কি রোগ হয়, এবং সেই মিনারেলগুলো আমাদের কি কি কাজে লাগে সেগুলো কিন্তু আমরা দেখবো। ফার্স্ট যদি চলে যাই ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের সংকেতটা তোমরা নোটিস করো একটু, সি আছে। ক্যালসিয়ামের সংকেতটা কি আছে? সি আছে। এবার এই ক্যালসিয়ামের জন্য কি কি অসুখ হয় যদি দেখি আমরা, রিকেট হয়, ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয়। আর কার অভাবে রিকেট রোগ হতে পারে? রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হতে পারে। আচ্ছা, আর কি হয়? দাঁতে ক্ষতি হয়, দাঁতে ক্ষতি হয়, রিকেট, ট্যাটেনি, হাড় ও দাঁতে ক্ষতি হয়। তাহলে মনে রাখবে ক্যালসিয়াম, ক্যালসিয়াম, তারপরে যদি দেখা যায় ভিটামিন ডি, তারপরে যদি দেখা যায় ফসফেট, এরা কিন্তু দাঁত ও হাড় হাড় এর উপরে কিন্তু প্রভাব বিস্তার করে। ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম, ভিটামিন ডি এরা কিন্তু দাঁত, হাড় এগুলোর উপর প্রভাব বিস্তার করে। যেমন তারপরে দেখি যে এই ক্যালসিয়াম কি কি কাজে লাগে। তাহলে আমাদের দাঁত গঠনের কাজে লাগে। আর কি গঠনের কাজে লাগছে? দাঁতের পর আমরা দেখব হাড় গঠনের কাজে লাগতে, রক্ততঞ্চন মানে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করছে, এবং পেশি উদ্দীপনা, যাদের শরীরে এই ক্যালসিয়ামের অভাব আছে তারা কিন্তু পেশি উদ্দীপনা মানে সহজেই ক্লান্ত হয়ে পড়বে। ঠিক আছে? তারপরে নেক্সট চলে যায় সোডিয়াম। সোডিয়ামের সংকেত হচ্ছে Na। তাহলে সোডিয়ামের সংকেত কি? এটা মাথায় রাখবে, সোডিয়ামের সংকেত হচ্ছে Na। আচ্ছা, এই Na দিয়ে কি কি রোগ হচ্ছে? দেখো, ক্লান্তি, স্নায়বিক বিশৃঙ্খলা এবং বৃক্কের কাজের ঘাটতি। তার মানে যদি বডিতে Na এর অভাব থাকে তাহলে কিন্তু কিডনির প্রবলেম হচ্ছে, কিডনির প্রভাব হচ্ছে। তাহলে সোডিয়ামের যদি অভাব থাকে তাহলে কিডনির প্রবলেম হবে কিন্তু, এইটুকু মাথায় রাখবে। তারপরে চলে যাই, এই কিডনির প্রভাব ছাড়া আর কি হচ্ছে, এটা আমাদের কি কাজে লাগছে। দেখো, স্নায়ু উদ্দীপনা, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করা এবং মূত্রের অম্লত্ব নিয়ন্ত্রণ করা। তার মানে আমাদের মূত্রের মধ্যে অ্যাসিড থাকবে না ক্ষার থাকবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে আমাদের এই সোডিয়াম। ঠিক আছে? তারপর চলে যায় আমাদের ফসফরাস, ভিভিআই। ফসফরাস যেটা বললাম সেটা হচ্ছে ভিভিআই। ফসফরাস যে চিহ্ন সেটা হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়। এইটা কি করছে? একটু আগে আমি বললাম যে ফসফরাস হচ্ছে দাঁত ও হাড়ের অসম বৃদ্ধি এবং দন্তক্ষয় এবং রিকেট রোগ হয়। তার মানে সেম জিনিসটাই আমি একটু আগেই বললাম যে এই ফসফরাসের জন্য কিন্তু দাঁত, তাহলে আমি একটু আবার লিখে দিই, তাহলে ফসফরাসের জন্য টিথ প্লাস বোন, এগুলোর কিন্তু প্রবলেম হয়, টিথ প্লাস বোনের প্রবলেম হয় হচ্ছে ফসফরাসের জন্য। তারপর যদি চলে যায় ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের জন্য ম্যাগনেসিয়ামের সংকেত কিন্তু এমজি। এমজি হচ্ছে ম্যাগনেসিয়ামের সংকেত। এই ম্যাগনেসিয়ামের জন্য স্নায়ু দুর্বলত্ব, তার মানে আমাদের স্নায়ু দুর্বল হয়ে পড়বে, আমরা কোথাও ব্যথা লাগলে পরে বুঝতে পারবো না, এবং হৃদস্পন্দন, হৃদস্পন্দনটাও কিন্তু অনিয়মিত হবে, যে মিনিটে যে 72 বার যেটা হৃদস্পন্দন, ঠিক আছে, সেটা কিন্তু হবে না। তাহলে হৃদস্পন্দন মিনিটে কতবার? 72 বার যদি হৃদস্পন্দন হয় সেটা কিন্তু হচ্ছে না, 72 পার মিনিট, এটা কিন্তু ঠিকঠাক মতো হবে না। আচ্ছা, কি কাজ করে শারীরবৃত্তীয় কাজ কি? উৎসেচকের নিয়ন্ত্রণ করে এবং পেশি ও স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে উৎসেচক নিয়ন্ত্রণ করে, তাহলে এই ম্যাগনেসিয়ামের প্রভাবে কিন্তু উৎসেচক নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? তারপর চলে যায়
পটাশিয়াম, যেটা সংকেত হচ্ছে কে, কে দিয়ে হচ্ছে পটাশিয়াম। এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই পটাশিয়ামের জন্য বন্ধ্যাত্ব হয়, তার মানে কোনো মহিলা যদি দেহে যদি পটাশিয়ামের ঘাটতি থাকে তাহলে সেটা কিন্তু বন্ধ্যাত্ব হয়ে যাবে বা স্টেরাল হয়ে যাবে। পটাশিয়াম ঘাটতির জন্য স্টেরাল হয়ে যাবে, কিন্তু বন্ধ্যাত্ব হয়ে যাবে, ঠিক আছে। পটাশিয়ামের ঘাটতির জন্য স্টেরাল হয়ে যাবে বা বন্ধ্যাত্ব হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি কাজ করে শারীরবৃত্তীয় কাজ কি? দেখো, কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে এবং স্নায়ু কাজ নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের এই পটাশিয়ামের কাজ। নেক্সট খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লোহা বা আয়রন। তো তোমরা দেখবে যে যারা মেয়েরা আছে, যে গভর্নমেন্ট স্কুলে প্রতি মান্থলি প্রায় বা 2 মাস পর পর আয়রন ট্যাবলেট দেওয়া হয় মেয়েদের। কেন? কারণ তাদের মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য প্রতি মান্থলি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, তাতে করে ব্লাডের ঘাটতি হয়ে যাওয়ার জন্য কিন্তু এই আয়রন ট্যাবলেট দেওয়া হয়। এই আয়রন হচ্ছে বা লোহা হচ্ছে আমাদের রক্তের একমাত্র উপাদান, ঠিক আছে। তাহলে লোহা থেকে কিন্তু আমাদের এই রক্ত তৈরি হয় আমাদের বডিতে বেশি বেশি করে, সেই জন্য আয়রন ট্যাবলেট দেওয়া হয়। তো শরীরে যদি লোহার ঘাটতি থাকে বা এফির ঘাটতি থাকে তাহলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়, ঠিক আছে। এইবার এই লৌহ কি করতে সাহায্য করে? হিমোগ্লোবিলিন তৈরি করতে সাহায্য করে। তাহলে এই লোহা কি করতে সাহায্য করে? হিমোগ্লোবিলিন তৈরি করতে সাহায্য করে। এই হিমোগ্লোবিলিন কোথায় থাকে? এই হিমোগ্লোবিলিন থাকে হচ্ছে আরবিসিতে, হিমোগ্লোবিলিন থাকে, ঠিক আছে। আর এই হিমোগ্লোবিলিন যদি দেখি তাহলে হিম হচ্ছে সেই লোহা, আর গ্লোবিলিন হচ্ছে গ্লোবুলার প্রোটিন, ক্লিয়ার। তারপরে চলে যায় তামা কি কাজে লাগে। তামাও সেম জিনিসটা, তামাও রক্তাল্পতা জন্য কাজে লাগে, ঠিক আছে। রক্তাল্পতা হয় এই তামার অভাবে। আর কি কাজে লাগে? হিমোগ্লোবিন তৈরি করতে, এটা তো আমাদের লোহার জন্য বললাম। হিমোগ্লোবিন আর বিভিন্ন উৎসেচক তৈরি করতে কিন্তু আমাদের এই তামা কাজে লাগে। নেক্সট চলে আসি সালফার। সালফার হচ্ছে শর্করা বিপাকে ব্যাঘাত ঘটায়। আর হচ্ছে নখ, তরুণাস্থি, চুল এবং রক্ততঞ্চন প্রতিরোধ করে, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সালফার কি করছে? নখ, তরুণাস্থি কোনগুলো? যে আমাদের নাকে বা কানে যে সফট টাইপের যে হাড়গুলো আছে সেগুলোকে বলা হয় তরুণাস্থি, ঠিক আছে। এই তরুণাস্থি তৈরি করতে সাহায্য করে আর রক্তচঞ্চল প্রতিরোধ করে। নেক্সট চলে যাই জিঙ্ক বা দস্তা যেটাকে বলা হয়, সেটা রক্তাল্পতা রোধ করতে সাহায্য করে, মানে রক্তাল্পতা, এর অভাবে রক্তাল্পতা হয়, ঠিক আছে। আর কি করে? কার্বনিক অ্যাসিডকে কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত করা। তাহলে আমাদের কার্বনিক যে অ্যাসিড আছে সেটাকে কার্বন ডাই অক্সাইড ও জলে পরিণত করে এবং লোহিত রক্তকণিকার বিভিন্ন উৎসেচক গ্রহণ করে, বিভিন্ন উৎসেচক গঠনে সাহায্য করে, ঠিক আছে। তারপরে নেক্সট চলে যাই আমরা, তারপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের কোবাল্ট, সেম রক্তাল্পতা আর ভিটামিন বি 12 তৈরি করতে সাহায্য করে, ভিটামিন বি 12। তাহলে কোবাল্ট কি তৈরি করে? ভিটামিন বি 12 তৈরি করে, ঠিক আছে, ভিটামিন বি 12 তৈরি করে। এবার আয়োডিন, হচ্ছে গলগণ্ড রোগ। কি? যেমন দেখবে অনেক লোকেদের এরকম গলার পাটটা এরকম ফুলে গেছে, এটাকে বলা হয় গলগণ্ড রোগ, ঠিক আছে। এইটা কিন্তু থাইরক্সিন হরমোনের জন্য হয়ে থাকে। থাইরক্সিন হরমোন হচ্ছে কোথা থেকে ক্ষরিত হয়? আমাদের থাইরয়েড গ্রন্থি যেটা গলার মধ্যে আছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এবার এই থাইরক্সিন হরমোনের প্রধান উপাদান হচ্ছে আয়োডিন। তার মানে কারো বডিতে যদি আয়োডিনের ঘাটতি থাকে তাহলে এই গলগণ্ড রোগ হয়, ঠিক আছে। তারপরে চলে যাই ক্লোরিন, বৃক্কের কাজ ব্যাহত করে, তার মানে কিডনির কাজকে থামিয়ে দিতে বা কিডনির কোথাও প্রবলেম হচ্ছে আমাদের ক্লোরিনের জন্য, ঠিক আছে। আচ্ছা, আর কি? ম্যাঙ্গানিজ, ভ্রূণের অপুষ্টি, ভ্রূণের কারণ হচ্ছে এই ম্যাঙ্গানিজ, ঠিক আছে। এবার কি হচ্ছে? ভ্রূণের পূর্ণাঙ্গ গঠনে সাহায্য করে এই ম্যাঙ্গানিজ, ঠিক আছে, এবং স্নায়ুকে পরিপুষ্ট করা এবং রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এই ম্যাঙ্গানিজ। তাহলে আমরা এই পুরো ছকের মধ্যে দেখলাম যে কোন মিনারেলের জন্য কি রোগ হচ্ছে এবং সেটা আমাদের দেহে কি কাজ করছে। এবং তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট চলে যাচ্ছি যে আয়রন, আর কি কি লাগে, কি কি কাজে লাগে আয়রন? একটু আগে দেখলাম যে আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করছে, ঠিক আছে, লোহার রক্ত তৈরি করতে সাহায্য করছে। আর কি কাজে লাগছে? দেখো, আয়রন উদ্ভিদদের দেহে যদি দেখি, আয়রন উদ্ভিদদের দেহে ক্লোরোফিল গঠন করতে সাহায্য করছে,
ক্লোরোফিল গঠন করতে সাহায্য করছে। যদি আমাদের প্রাণীদের দেহে দেখলাম রক্ত তৈরি করতে সাহায্য করছে, আরবিসি তৈরি করতে সাহায্য করছে, কিন্তু উদ্ভিদদের দেহে যদি দেখি তাহলে দেখব আয়রন হচ্ছে ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করছে। ঠিক আছে, তারপরে চলে যায় এবং তাহলে প্রাণীদের দেহে কি হচ্ছে, হিমোগ্লোবিন গঠন করতে সাহায্য করছে, হিমোগ্লোবিন গঠন করতে সাহায্য করছে। তোমরা যদি নোটিস করো আমাদের দেহে যে ব্লাড আছে, ব্লাডের মধ্যে মেনলি 3 ধরনের কণিকা থাকে। একটা হচ্ছে আরবিসি, সেকেন্ড হচ্ছে ডব্লিউবিসি, আর থার্ড হচ্ছে প্লেটলেটস। এবার এই আরবিসি হচ্ছে রেড ব্লাড সেল, আরবিসি হচ্ছে হিমোগ্লোবিলিন নিয়ে তৈরি হয়, গ্লোবিউলিন, হিমোগ্লোবিলিন তৈরি হয়। এবার আমি দেখাতে যাচ্ছি এই হিম অংশ হচ্ছে লোহা বা এফি, আর গ্লোবিউলিন অংশ হচ্ছে প্রোটিন। বোঝা গেল? তাহলে এই হিমোগ্লোবিনের মেন উপাদানই হচ্ছে লোহা। ঠিক আছে, তারপরে আর কি কি বলছে, ওয়াটার কি কাজে লাগে আমাদের দেহে? যদি আমাদের দেহে ওয়াটার দেখি তাহলে আমাদের ওয়াটারের মাধ্যমে আমাদের দেহের রেচন পদার্থগুলো বাইরে বের হয়। ঠিক আছে, ওয়াটারের মাধ্যমে জল কি করে আমাদের দেহের সজীবতা বজায় রাখে এবং কোষের প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের স্বাভাবিকতা বজায় রাখে। ঠিক আছে, একজন পুরুষের দেহে 40 লিটার জল থাকে, তার মানে আর একটু বেশি থাকে। ঠিক আছে, প্রায় আমাদের দেহে প্রায় 70%ই প্রায় ওয়াটার থাকে। এটা বিভিন্ন বইয়ে আছে, এখানে 40 লিটার বলেছে। ঠিক আছে, যাই হোক, এবার চলে আসি ভিটামিন। দেহে স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টি ইত্যাদি কাজে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আগের দিন আমরা পড়েছিলাম এই ভিটামিন হচ্ছে মেনলি রোগ নিরাময়ে সাহায্য করে, ভিটামিন হচ্ছে রোগ নিরাময়ে সাহায্য করে। তাহলে এটা গেল ভিটামিন। এবার চলে আসি 1911 সালে ক্যাসিমির ফ্র্যাঙ্কলিন ভিটামিন নামকরণ করেন। তাহলে ভিটামিন নামকরণ কে করেন? ক্যাসিমির ফ্র্যাঙ্কলিন। ঠিক আছে, এবার চলে আসি ভিটামিন। তো আমরা দেখলাম যে ভিটামিন আমাদের দেহের পুষ্টি বৃদ্ধি এবং ক্ষয়পূরণ এবং বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করছে। ঠিক আছে, এছাড়াও এই ভিটামিন নামকরণ কে করে আমরা সেটাও দেখে নিলাম 1911 সালে। এবার চলে আসি প্রোভিটামিন। কি বলছে প্রোভিটামিন? খুব ইম্পর্টেন্ট যদিও, যে পদার্থ ভিটামিন নয় কিন্তু কোনো না কোনো ভিটামিনের পরিবর্তিত হয় বা সংশ্লেষ হয়, মানে খাদ্য হিসেবে গ্রহণ করার পরে। কি বলছে, যেমন দেখো একটা এক্সাম্পল দেয়, ক্যারোটিন ভিটামিন এ এর প্রোভিটামিন। তার মানে ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়। ঠিক আছে, ক্যারোটিন থেকে। তাহলে যদি বলা হয় যে ভিটামিন এ এর প্রোভিটামিনের নাম কি, তাহলে আমরা বলবো ক্যারোটিন। আচ্ছা, তেমন ভাবে যদি আরেকটা যদি দেখি ক্যারোটিন হচ্ছে ভিটামিন এ এর প্রোভিটামিন। আরেকটা যদি দেখি, দেখো আর্গোস্টেরল ভিটামিন ডি এর প্রোভিটামিন। আর্গোস্টেরল কি? ভিটামিন ডি এর প্রোভিটামিন। তাহলে প্রোভিটামিন কি? যেটা ভিটামিন পদার্থ নয় কিন্তু সেখান থেকে পরবর্তীকালে ভিটামিন তৈরি হয়, সেগুলো হচ্ছে প্রোভিটামিন। এবার চলে আসি অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন হচ্ছে যে পদার্থগুলো যা যে রাসায়নিক পদার্থগুলো ভিটামিনের কার্যকারিতাকে বাধা দেবে তাদেরকে বলা হয় অ্যান্টিভিটামিন, বা ভিটামিনের ক্রিয়াকে নষ্ট করবে। তাহলে ভিটামিনের অনুরূপ রাসায়নিক চেনে যেহেতু ভিটামিনের কার্যকারিতা হ্রাস করে বা বিনষ্ট করে, সেগুলো হচ্ছে অ্যান্টিভিটামিন। যেমন ভিটামিন বি টু, ভিটামিন বি টু এর অ্যান্টিভিটামিন হচ্ছে গ্যালাক্টোফ্ল্যাভিন। তাহলে ভিটামিন বি টু এর যে কাজ, সেই কাজগুলোকে বাধা দিচ্ছে হচ্ছে গ্যালাক্টোফ্ল্যাভিন। ঠিক আছে, তাহলে ভিটামিন বি টু এর অ্যান্টিভিটামিন হচ্ছে গ্যালাক্টোফ্ল্যাভিন। এবার চলে আসি সিউডোভিটামিন। সিউডোভিটামিন কি? এটা কিন্তু ভিটামিন নয়, কিন্তু ভিটামিনের কি হচ্ছে, ভিটামিনের মতন যে সমস্ত জৈব ভিটামিনের প্রায় অনুরূপ, কিন্তু ভিটামিনের গুণ সম্পন্ন নয়। মানে ভিটামিনের মতো কাজ করতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে ভিটামিনের মতন বা গুণ সম্পন্ন। ঠিক আছে, নয়। যেমন মিথাইল কোবালামিন ভিটামিন বি টুয়েলভের সিডো ভিটামিন। তার মানে ভিটামিন বি টুয়েলভের সিডো ভিটামিন হচ্ছে মিথাইল ক্লোবালামিন। এবার আমরা দেখেছি ভিটামিন পাওয়া যায় হচ্ছে এ, বি, সি, ডি, ই, কে, এই 6 ধরনের, এ বি সি ডি ই কে। এইবার এই এইগুলো হচ্ছে ভিটামিন, মেন ভিটামিন। এবার বি কে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, বি1, বি2, বি3, এইভাবে করে বি এরও অনেকগুলো পার্ট আছে। এবার এদের মধ্যে, এই ভিটামিনগুলোর মধ্যে আবার ভাগ করা যায়, একটা হচ্ছে ভিটামিন
ভিটামিন, এই ভিটামিনকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জলে দ্রবণীয় ওয়াটার সলিউবল, আর একটা হচ্ছে ফ্যাট সলিউবল বা লিপিড সলিউবল। তাহলে জলে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে, জলে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো যদি দেখি তাহলে হচ্ছে বি অ্যান্ড সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কে কে আছে? এ, ডি, ই অ্যান্ড লাস্ট কে। এটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা। এবার এই বিভিন্ন ভিটামিনগুলো, তাদের রাসায়নিক নাম, নেচার কেমন, এবং এই ভিটামিনের অভাবে কি রোগ হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভিটামিন এ, ভিটামিন এর রাসায়নিক নাম যদি আমরা দেখি, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আচ্ছা, নেচার কি? অ্যান্টি জেরোফিলিক। ঠিক আছে, নেচার হচ্ছে অ্যান্টি জেরোফিলিক, মানে এইটা, এই জেরোফিলিক যে, সরি জেরোফিলিক না, জেরো প্যাথলিন যে রোগটা হয় সেটাকে কিন্তু আটকাতে সাহায্য করে। ঠিক আছে, এবার এই ভিটামিনের অভাবে কি রোগ হয়? যদি এই ভিটামিন এ ভিটামিনের অভাবে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো এখানে এ ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, রাতকানা রোগ হয়। ঠিক আছে, আচ্ছা, গেল এই অবধি। তারপরে চলে আসি ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। অ্যান্টি রিকেটিক, তার মানে এই ভিটামিন ডি হচ্ছে রিকেট রোগকে আটকায়। তার মানে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, আর যদি ভিটামিন ডি ঠিকঠাক থাকে তাহলে রিকেট রোগটা আটকে যাবে, মানে রিকেট রোগ হবে না। তাহলে কি হচ্ছে, এই রিকেট রোগটা বেশিরভাগ চাইল্ডদের হয়, আর বড়দের হচ্ছে অস্টিওম্যালেশিয়া রোগ হয়। তাহলে ছোটদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। তারপর চলে যায় ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ঠিক আছে, এইটা ভিটামিন ই অ্যান্টি স্টেরিলিটি, তার মানে এটা হচ্ছে বন্ধ্যাত্ব রোগকে আটকায়। ভিটামিন ই যদি ঠিকঠাক মতো খাওয়া হয় তাহলে বন্ধ্যাত্ব থেকে আটকাবে। যদি ভিটামিন ই এর ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু বন্ধ্যাত্ব হয়ে যাওয়ার চান্স থাকবে। তার মানে কি বলছে, রিপ্রোডাকশন ফেলিওর ইন মেল অ্যান্ড ফিমেল, তার মানে মেল অ্যান্ড ফিমেলদের রিপ্রোডাকশন ফেলিয়ারকে কিন্তু ফেলিয়ার হয় ভিটামিন ই এর অভাবে। এবং কে এর অভাবে? কে এর অভাবে হচ্ছে, কে এর হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। দুটো নাম আছে, মনে রাখবে, ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। আর এটি অ্যান্টি হেমারেজ, তার মানে কি এই ভিটামিন কে হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, ব্লাড ক্লটিং এ সাহায্য করে। ব্লাড ক্লটিং এ সাহায্য করে। তাহলে ভিটামিন কে যদি ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু রক্ত জমাট বাঁধবে না। তাহলে এই পেজটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, তারপরে চলে যায় নেম অফ দ্য ভিটামিন। এইবার ভিটামিন বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স কেন বলা হচ্ছে? কারণ বি একটা ভিটামিন না, বি এর অনেকগুলো পার্ট আছে। বি 1, বি 2, বি 3, এইভাবে করে বি 12 ও আছে। ঠিক আছে, চলে যাই ফার্স্ট ভিটামিন বি। ভিটামিন বি 1 হচ্ছে থায়ামিন, ভিটামিন বি 2 হচ্ছে রিবোফ্লাভিন, ভিটামিন সি নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড, ভিটামিন বি 4, ঠিক আছে, অ্যাডিনিন, বি 5 প্যান্থোথিলিক অ্যাসিড, ভিটামিন বি 6 পাইরিডক্সিন, এবং ভিটামিন বি 12 সায়ানোক্লোবালামিন। তাহলে এই নামগুলো কিন্তু খুব মনে রাখতে হবে। এবার ভিটামিন বি 1 এর জন্য বেরি রোগ হয়। কি রোগ হয়? বেরি রোগ হয়। ঠিক আছে, আর ভিটামিন, দেখো এখানে একটা বলে দিছে, ভিটামিন বি 4 এর জন্য ক্লোরাইন রোগ হয়, আর ভিটামিন বি 5 এর জন্য পেলেগ্রা বলে দিছে। ঠিক আছে, এই কয়েকটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল ভিটামিন সি, যার সায়েন্টিফিক নেম অর কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর এই ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, মানে দাঁতে ঘা হয়ে যায়, দাঁতের মাড়ি দিয়ে পুঁজ পড়ে, রক্ত বের হয়, এটা হচ্ছে স্কারভি। ঠিক আছে, তো এই ভিটামিন সি এর অভাবে কিন্তু এই স্কারভি রোগগুলো হয়। তাহলে এখান থেকে আমরা পড়বো হচ্ছে ক্লোরাইন, পেলেগ্রা, এই দুটো হচ্ছে মেইনলি পড়বো। আর এখানে প্রত্যেকটা ভিটামিনের কেমিক্যাল নেম কিন্তু আমাদের পড়তে হবে। তারপর চলে যায় এনজাইম। এনজাইম কি? বলছে এনজাইম হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। কি করে? এই রাসায়নিক পদার্থটা প্রোটিন ধর্মী, যে জৈব অনুঘটক, জৈব অনুঘটক, ঠিক আছে, সজীব কোষ দ্বারা উৎপন্ন হয়েও ওই কোষের নিয়ন্ত্রণাধীন না থেকে নিজেকে পরিবর্তিত না হয়ে
না হয়ে জীবদেহে নানা ধরনের রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে, তাহলে তাকে উৎসেচক বলা হয়। উৎসেচক তোমরা এর আগেও পড়েছো। উৎসেচক হচ্ছে কোনো একটা রাসায়নিক পদার্থ, উৎসেচক হচ্ছে কোনো একটা রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থটা আমাদের কি হচ্ছে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে বা কমিয়ে দেয়, ঠিক আছে? তাহলে এগুলোকে বলা হয় উৎসেচক। এবার এনজাইম, এনজাইম কথাটা এসছে হচ্ছে এন হচ্ছে ভিতরে আর জাইম হচ্ছে ইস্ট। তার মানে ইস্টের বডি থেকে প্রথম আবিষ্কার হয়েছিল, কি আবিষ্কার হয়েছিল? বুকনার, ঠিক আছে? এবার এনজাইম যদি আমরা দেখি, এনজাইমের দুটো অংশ দেখো, একটা হচ্ছে অ্যাপো এনজাইম আর একটা হচ্ছে কোএনজাইম। তাহলে এই দুটি অংশ নিয়ে গঠিত হচ্ছে অ্যাপো এনজাইম, কোএনজাইম। অ্যাপো কথাটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে, তাহলে অ্যাপো এনজাইম হচ্ছে প্রোটিন পার্ট অংশ, আর কোএনজাইম হচ্ছে প্রোটিন বিহীন অংশ। যেমন এই অ্যাপো এনজাইম, ঠিক আছে, অ্যাপো এনজাইম হচ্ছে পেপসিন, ট্রিপসিন এগুলো। আর কোএনজাইম যদি দেখি, কোএনজাইম হচ্ছে আমাদের এডিপি, এনএডিপি এগুলো। প্রস্থেটিক গ্রুপ কাকে বলে? প্রোটিন বিহীন অংশ যখন প্রোটিন অংশের সাথে যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ মানে কি? যখন এই প্রোটিন বিহীন মানে কোএনজাইমের পার্টটা প্রোটিনের সাথে যুক্ত হচ্ছে, তখন সেটাকে বলে প্রস্থেটিক গ্রুপ, ঠিক আছে? অ্যাপো এনজাইম কি করে? পরিপাকে অংশ নেয়। অ্যাপো এনজাইম পরিপাকে অংশ নেয়। আর কোএনজাইম কি করে? বিপাকে অংশ নেয়। গেল। এইবার আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে এসেছিলাম, এনজাইম, এনজাইম প্লাস সাবস্ট্রেট। এনজাইম আমরা বুঝলাম, সাবস্ট্রেট কি? যদি দেখি আমরা প্রোটিন, তাহলে সাবস্ট্রেট হচ্ছে প্রোটিন, ধরে নাও প্রোটিন সাবস্ট্রেট। এই প্রোটিনকে ভাঙতে সাহায্য করছে কে? তাহলে এনজাইম একটা, তাহলে প্রোটিনকে ভাঙতে সাহায্য করা হচ্ছে পেপসিন। তাহলে প্রোটিন হচ্ছে সাবস্ট্রেট আর পেপসিন হচ্ছে এনজাইম। তার মানে এনজাইম হচ্ছে কোনো সাবস্ট্রেটকে ভাঙতে সাহায্য করে। তেমন ভাবে তাহলে আমরা বললাম এনজাইম প্লাস সাবস্ট্রেট এই দুটো যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? ইএস উৎপন্ন হবে। এনজাইম আর সাবস্ট্রেট মিশে গেল, তার মানে ফার্স্টে এনজাইম আসলো, মানে এনজাইম মানে হচ্ছে উৎসেচক, যেমন পেপসিন, প্লাস ওর সাথে প্রোটিন যুক্ত হলো, তাহলে এনজাইম আর পেপসিন, পেপসিন আর প্রোটিন হয়ে গেল। এইবার এই দুটো বিক্রিয়ার ফলে কি হবে? এনজাইম এনজাইমের মতন থেকে যাবে, ঠিক আছে? প্লাস সাথে করে একটা কি তৈরি হবে? প্রোডাক্ট তৈরি হবে। কি তৈরি হবে? প্রোডাক্ট, প্রোডাক্ট তৈরি হবে। ক্লিয়ার? তাহলে ই মানে হচ্ছে এনজাইম, এস মানে সাবস্ট্রেট, ইএস হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, আর পি মানে হচ্ছে প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এনজাইমের সাথে মানে উৎসেচকের সাথে সাবস্ট্রেট যুক্ত হয়ে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এনজাইম এনজাইমের মতন থাকবে, কিন্তু সাবস্ট্রেটটা অন্য রূপে পরিবর্তন হয়ে যাবে, সেখানে প্রোডাক্ট হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে চলে যাই, এবার এই এনজাইম আবার বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম। তাহলে যে সমস্ত এনজাইম আমাদের পাচন ক্রিয়া মানে আমাদের খাবারগুলোকে হজম করতে সাহায্য করছে, ব্রেকডাউন করতে সাহায্য করছে, তাদেরকে বলা হয় ডাইজেস্টিভ এনজাইম। তাহলে এই ডাইজেস্টিভ এনজাইম আবার তিন ধরনের হয়। একটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম মানে যে প্রোটিনকে ভাঙতে সাহায্য করে, কাকে? প্রোটিনকে ব্রেকডাউন করে, তারা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক, অ্যামাইলোলাইটিক হচ্ছে কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে, কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে। আর লাইপোলাইটিক হচ্ছে লিপিডকে ভাঙতে সাহায্য করে, এটা হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম যে প্রোটিনকে ব্রেকডাউন করে, তার মানে দেখো এখানে দেখো প্রোটিন, প্রোটিনকে ব্রেকডাউন করছে, কি বানাচ্ছে? অ্যামাইনো অ্যাসিড। কে বানাচ্ছে? সেই এনজাইমগুলোর নাম হচ্ছে পেপসিন আর ট্রিপসিন। ক্লিয়ার? তাহলে প্রোটিনকে ভাঙতে সাহায্য করছে, তাহলে আমি যদি এখানে একবার একটা দেখিয়ে দিই, তাহলে প্রোটিন, প্রোটিনকে ভেঙে কি বানাচ্ছে? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। এবার কোন উৎসেচক বানাচ্ছে? পেপসিন, পেপসিন বানাচ্ছে। তাহলে এইভাবে করে পড়তে হবে। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটকে ভাঙছে কে? কার্বোহাইড্রেটকে ভাঙছে হচ্ছে অ্যামাইলেজ আর টায়ালিন। কার্বোহাইড্রেটকে ভেঙে কি বানাচ্ছে? গ্লুকোজ বানাচ্ছে, ঠিক আছে? কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজ বানাচ্ছে, গ্লুকোজ বানাচ্ছে। আচ্ছা, এইবার ফ্যাটকে ভাঙছে কে? ফ্যাটকে ভাঙছে হচ্ছে আমাদের লাইপেজ। দেখো, তাহলে কার্বোহাইড্রেট লিখলাম C6H12O6, এইটাকে ভাঙছে কে? এটাকে ভাঙছে কার্বোহাইড্রেট আমি বললাম, তাহলে অ্যামাইলেজ, অ্যামাইলেজ কি ভাঙছে? গ্লুকোজ বানাচ্ছে, গ্লুকোজ বানাচ্ছে। আরেকটা যদি দেখি, তাহলে আরেকটা হচ্ছে লিপিড, লিপিড, লিপিডকে ভেঙে কি বানাচ্ছে? ফ্যাটি অ্যাসিড,
প্লাস কি বানাচ্ছে? গ্লাইসেরল। কে বানাচ্ছে? লাইপেজ। দেখো লিপিডকে ভাঙতে সাহায্য করছে লাইপেজ। তাহলে এইভাবে করে তোমাকে প্রত্যেকটা জিনিসই মনে রাখতে হবে। ক্লিয়ার? এই ভিডিওটা কয়েকবার 2-3 বার দেখলে পরে তোমাদের মনে হয়ে যাবে মোটামুটি। ঠিক আছে, সোজা আছে। তারপর চলে আসি অ্যামাইলোলাইটিক এনজাইম। এখানে একদম ডিরেক্টলি দেওয়া আছে, দেখো। তো ফার্স্ট চলে যাই আমরা অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম হচ্ছে যারা কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করছে তাদেরকে অ্যামাইলোলাইটিক এনজাইম বলা হয়। কে কে? টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ। তাহলে এগুলো হচ্ছে সবই অ্যামাইলোলাইটিক এনজাইম। কোথায় পাওয়া যাচ্ছে? যেমন টায়ালিন। টায়ালিন পাওয়া যাচ্ছে আমাদের লালাতে। ঠিক আছে। অ্যামাইলেজ কোথায় পাওয়া যাচ্ছে? প্যানক্রিয়াসে, ইন্টেস্টাইনে। সুক্রেজ কোথায় পাওয়া যাচ্ছে? ইন্টেস্টাইন গ্ল্যান্ডে। তারপর হচ্ছে ল্যাকটেজ কোথায় পাওয়া যাচ্ছে? ইন্টেস্টাইন গ্ল্যান্ডে। মল্টেস কোথায় পাওয়া যাচ্ছে? স্যালাইভারি গ্ল্যান্ডে। এই মল্টেস থাকার জন্য দেখো মল্টেস কি করছে আমাদের, আমরা যখন ভাত খাই, ভাত কিছুক্ষণ চিবানোর পরে দেখবে মিষ্টি মিষ্টি লাগে। কেন? কারণ এই মল্টেস থাকার জন্য। ঠিক আছে। ভাতের মধ্যে যে কার্বোহাইড্রেট ছিল, কার্বোহাইড্রেটকে ভেঙে মল্টেস মল্টোজে পরিণত করে দিছে। ঠিক আছে। তো এবার চলে আসি যে এই যে এনজাইম গুলো কাকে ভাঙলো? কার্বোহাইড্রেটকে ভাঙছে। ভেঙে কি বানাচ্ছে? দেখো টায়ালিন কি করছে? কার্বোহাইড্রেটকে ভেঙে কিসে পরিণত করছে? দেখো টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে ভাঙছে। কিসে বানাচ্ছে? মল্টোজে বানাচ্ছে। তারপরে অ্যামাইলেজ শ্বেতসারকে ভাঙছে, মল্টোজ বানাচ্ছে। তারপর হচ্ছে সুক্রেজ, সুক্রোজকে ভাঙছে। কি বানাচ্ছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তার মানে এটা হচ্ছে সাবস্ট্রেটের ঘর। সাবস্ট্রেট এগুলোকে ভাঙবে, ব্রেক করবে, ব্রেক করবে। আর এটা হচ্ছে প্রোডাক্ট, এগুলো হচ্ছে প্রোডাকশন করবে, প্রোডাকশন করবে। আর এনজাইম কোনগুলো? এনজাইম হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে এনজাইম। তাহলে এই সাবস্টেন্স গুলোকে ভেঙে প্রোডাকশন তৈরি করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এবার চলে যাই আমাদের প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে যে এনজাইমগুলো প্রোটিনকে ভাঙতে সাহায্য করবে, সেগুলো হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। ঠিক আছে। এবার এই প্রোটিওলাইটিক এনজাইমগুলো কি কি হতে পারে? পেপসিন একটা। পেপসিন কি করে? প্রোটিনকে ভাঙে, কি বানায়? পেপটন বানায়। তারপর হচ্ছে রেনিন, দুধের মধ্যে যে প্রোটিন থাকে, দুগ্ধ প্রোটিন, সেটাকে ভাঙে, কি বানায়? কেজিন বানায়। ঠিক আছে। কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে পাওয়া যায়। ঠিক আছে। তারপর চলে আসি লাইপোলাইটিক, লিপিডকে ভাঙতে সাহায্য করে। কোথায় পাওয়া যাচ্ছে? প্যানক্রিয়াসে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। আর ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, ইন্টেস্টাইনে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ইন্টেস্টাইনের যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইবার এই লাইপোলাইটিক এনজাইম মানে লিপিড, লিপিড বা ফ্যাটকে ভাঙবে। লাইপোলাইটিক এনজাইম কাকে ব্রেকডাউন করবে? লিপিডকে ব্রেকডাউন করবে, লিপিডকে ব্রেকডাউন করবে। কি বানাবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বানাবে। তাহলে এই ছকটা কিভাবে মনে রাখতে হবে? মনে আছে? যেমন আরেকবার বলি, সিদ্ধ শ্বেতসার, সিদ্ধ শ্বেতসারকে ভেঙে মল্টোজে বানাবে, কে বানাবে? টায়ালিন। ঠিক আছে। শ্বেতসারকে ভাঙে মল্টোজে বানাবে, কে বানাবে? অ্যামাইলেজ। এইভাবে করে তোমাদের পড়তে হবে। তারপর চলে আসি প্রো এনজাইম। তাহলে সেম, এর আগে যেমন বললাম প্রো ভিটামিন, তেমন ভাবে প্রো এনজাইম, যে এনজাইমগুলো থেকে, মানে প্রো এনজাইম বলতে গেছে যে সমস্ত পদার্থগুলো থেকে এনজাইম তৈরি হবে তাদেরকে প্রো এনজাইম বলা হচ্ছে। যেমন পেপসিন ও টিপসিন, এর প্রো এনজাইম হচ্ছে পেপসিনোজেন ও টিপসিনোজেন। তাই তো? তাহলে যেমন পেপসিন ও টিপসিনের প্রো এনজাইম, তাহলে পেপসিন আর টিপসিন হচ্ছে একটা এনজাইম, আর এর প্রো এনজাইম হচ্ছে পেপসিনোজেন আর টিপসিনোজেন। তেমন ভাবে যদি চলে যায় অ্যান্টি এনজাইম, যেগুলো এনজাইমের ক্রিয়াকে বাধা দিবে, সেগুলো হচ্ছে অ্যান্টি এনজাইম। ঠিক আছে। তারপর আইসো এনজাইম। আইসো এনজাইম মানে কি? এনজাইমের সক্রিয়তা এক হওয়া সত্ত্বেও যখন এই সমস্ত এনজাইম রাসায়নিক বিক্রিয়া বা ইমিউনোলজিক্যাল পরীক্ষা আলাদা। ঠিক আছে। তার মানে কি? আইসো এনজাইম হচ্ছে একই রকম দেখতে। ক্লিয়ার? এরকম এনজাইম। সাবস্ট্রেট, যার উপর এনজাইম কাজ করে সেটা হচ্ছে সাবস্ট্রেট। ঠিক আছে। যার উপর এনজাইম কাজ করে সেটা হচ্ছে সাবস্ট্রেট। এবার চলে আসি ক্যারেক্টার অফ এনজাইম, ভিভিআই ক্যারেক্টার অফ এনজাইম। ঠিক আছে। এনজাইমের চরিত্র ভিভিআই। এনজাইম প্রোটিন ধর্মী অনুঘটকের মতো কাজ করে। তাহলে এনজাইম কি হচ্ছে? প্রোটিন ধর্মী, প্রোটিন ধর্মী। আর কিসের মতো কাজ করছে? অনুঘটকের মতো কাজ করছে। অনুঘটক মানে কি? যে সমস্ত পদার্থগুলো কোনো বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, সেগুলো হচ্ছে অনুঘটক। ঠিক আছে। আচ্ছা, তারপরে এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে। এই লাইনটার মানে কি? দেখো, পেপসিন, প্রো, প্রোটিন,
প্রোটিনকে ভাঙতে সাহায্য করছে কি পেপসিন। পেপসিন পেপসিন হচ্ছে প্রোটিনকে ভাঙতে সাহায্য করছে, তাহলে পেপসিন অলওয়েজ এই প্রোটিনের উপর কাজ করবে। তার মানে কি বলছে, এনজাইম একটা নির্দিষ্ট সাবস্টেন্স, তাহলে পেপসিন প্রোটিনটা প্রোটিনের উপর। এরকম ভাবে অ্যামাইলেজ হচ্ছে কার্বোহাইড্রেটের উপরে কাজ করবে। তাহলে প্রত্যেকটা এনজাইমে একটা নির্দিষ্ট সাবস্টেন্স আছে, কখনো পেপসিন অ্যামাইলেজ বা কার্বোহাইড্রেট বা লিপিডের উপর কাজ করবে না, এরকম ভাবে। তারপর চলে আসি, এই এনজাইমের কাজ করার জন্য 40 ডিগ্রি টেম্পারেচার, যেটাকে অপটিমাম টেম্পারেচার বলা হয়, এটা লাগবে। তার মানে 40-এর বেশি উপরে গেলে পরেও এনজাইম ঠিকঠাক মতো কাজ করতে পারবে না, এবং 40-এর নিচে আসলেও ও ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। এই 40টা ওর অপটিমাম টেম্পারেচার। এবং এই প্রত্যেকটা এনজাইমের একটা পিএইচ ভ্যালু থাকে। মানে পিএইচ ভ্যালু যদি আমরা দেখি, তাহলে দেখব পিএইচ ভ্যালু হচ্ছে 7, এটাকে নিউট্রাল ধরা হয় 0। 7-এর চেয়ে যত নিচের দিকে আসবো, এটা হচ্ছে 0, সরি এটা 1 2 3 4 5 6, তাহলে এই দিকটা হচ্ছে 7-এর চেয়ে যত নিচে তত হচ্ছে অ্যাসিড। আবার 7-এর চেয়ে যত উপরের দিকে যাব, 7-এর চেয়ে যত উপরের দিকে যাব, 8 9 10 11 12 13 14, এই 14 অবধি হয়। 7-এর চেয়ে যত উপরের দিকে যাব তত হচ্ছে বেসিক মানে ক্ষার হবে। তাহলে প্রত্যেকটা এনজাইমের নির্দিষ্ট একটা পিএইচ আছে। তাহলে যদি পেপসিনের পিএইচ কত যদি দেখি, পেপসিনের পিএইচ হচ্ছে 1.3। আর ট্রিপসিনের, দেখো ট্রিপসিনের বলেছে আবার অনেকটাই বেশি, ট্রিপসিনের হচ্ছে 8.3। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পেপসিন আর ট্রিপসিনের পিএইচ। ক্লিয়ার? আচ্ছা, এবার প্ল্যান্ট এনজাইম। তাহলে গাছের ক্ষেত্রে কিছু এনজাইম আমরা দেখব, সেটা হচ্ছে কি অ্যামাইলেজ, ঠিক আছে। তারপর হচ্ছে সুক্রেজ, ঠিক আছে। অ্যামাইলেজ মানে কার্বোহাইড্রেটকে বা গ্লুকোজকে ভাঙতে সাহায্য করবে। সুক্রেজ হচ্ছে সুক্রোজকে ভাঙতে সাহায্য করে। সেলুলোজ হচ্ছে সেলুলোজকে ভাঙতে সাহায্য করে, মানে সেলুলোজকে ভাঙতে সাহায্য করে। তারপর হচ্ছে আর হচ্ছে ইউরিয়েস কোথায় পাওয়া যায়, সয়াবিনে পাওয়া যায়। তারপর হচ্ছে ব্রোমেলিন কোথায় পাওয়া যাচ্ছে, আনারসে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আর কি আছে, পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন, লাইপেজ লিপিডকে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। লাইপেড কাকে ভাঙতে সাহায্য করে, লিপিডকে ভাঙতে সাহায্য করে লাইপেড। তারপর হচ্ছে ইনুলেজ, এইগুলো হচ্ছে আমাদের প্ল্যান্ট এনজাইম, ঠিক আছে। মানে একটা গাছের শরীরে যে এনজাইমগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর নাম এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই গেল আমাদের পুরো পার্টটা, ঠিক আছে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে তোমাদের কাছে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশন আসে, ঠিক আছে। আর যত পারো বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের, যাতে সবাই এই ক্লাসটা থেকে কিছু হলেও উপকার পায় বা হেল্প পায়, ঠিক আছে। আর কোথাও যদি কোনো প্রবলেম হয় বা কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার জন্য, ঠিক আছে। এবং সেটা খুব কুইকলি, কারণ নেক্সট আমাদের পরীক্ষা, এই পরীক্ষার আগে আমাদের টোটালটা কমপ্লিট করে পারলে আমরা রিভিশনও করিয়ে দেবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।